হ্যালো ভিউয়ার্স, আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। নিলয় কথা বলে চলেছে। নীলা কেবল বেডের এক কোণায় বসে চুপটি করে মাথাটা নিচু করে কেঁদে চলেছে। নীলার আজ খুব অসহায় লাগছে। নিলয় যা বলছে তা একটা ওর হয়তো কানে যাচ্ছে না। নীলা কেবল বাকরুদ্ধহীন হয়ে কান্না করে চলেছে। মাঝে মাঝে নিলয়ের উচ্চস্বরে হাসির শব্দ শুনতে পাচ্ছে ও। নীলার কানে একসময় আজানের ধ্বনি আসে। সকাল হতে চলেছে। কোনো রকমে নীলা উঠে শাওয়ার নিয়ে গোসল শেষ করে বিছনায় আসে। নিলয় তখনও চেয়ারে বসে আধাশোয়া হয়ে পড়ে আছে। নীলা যখন বিছনায় আসে তখন খেয়াল করে নিলয়ের ডান আর বাম হাত পুরোটাই ব্লেড দিয়ে কাটা। রক্ত এখনো ঠিক মতো জমেনি, সারা মেঝে রক্তে একাকার। ডান হাতের কিছু জায়গায় এতটাই বাজেভাবে নিলয় কেটেছে সেখান দিয়ে মাংস বের হয়ে আসে। সার্জিক্যাল ব্লেড নিয়ে পড়ে আছে। রাগের বশে নিলয় যে এত কিছু করবে নীলা কল্পনাও করেনি। আর আজব ব্যাপার, নিলয় কথা বলতে বলতে এত কিছু করেছে নীলা তা বুঝতেও পারেনি। নিলয় মাঝে মাঝে হাসছিল, নীলা সেটাও খেয়াল করেনি। হয়তো যখন হাত দুটো ক্ষত বিক্ষত করছিল তখন সে চিৎকারের বেলাতে জোরে জোরে হাসছিল। নীলা নিলয়ের দিকে এগিয়ে যায়, বোকা মুখটার দিকে তাকায়। ঘুমিয়ে আছে নিলয়। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। খোঁচা খোঁচা দাড়িতে নিলয়ের দারুণ লাগে যখন সে ঠোঁট চেপে মুচকি হাসে। নীলা কিছুক্ষণ নিলয়ের ইনোসেন্ট চেহারার দিকে তাকিয়ে থাকে। কি মনে করে নিচে পড়ে থাকা ব্লেডটা হাতে নেয়। নীলার মতো করে নিজের হাতে একটা টান দিতেই অবাক হয়, কারণ নীলার হাত কাটেনি, ব্লেডে কোনো রকম ধার নেই। তার মানে নীলয় যতক্ষণ ব্লেডে ধার ছিল ততক্ষণ অবধি সে নিজেকে কষ্ট দিয়েছে। নীলা আবারও নিলয়ের দিকে তাকায়। পরক্ষণেই মনে পড়ে একটু আগে ঘটা সেই বিভৎস ঘটনাটা, যা নীলা কখনোই মেনে নিতে পারবে না। নিজের বরের কাছে সে আজ ধর্ষিতা। ভাবতে নিলয়ের দিকে আবারও ঘৃণা দৃষ্টিতে তাকায় ও। নীলা আর কিছু ভাবতে পারে না। বিছনায় গা এলিয়ে দেয়। ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়ে নীলা তা খেয়ালই করেনি। নীলা, কিরে মা, এত বেলা হয়েছে, উঠছিস না কেন? নীলা খেয়াল করে কে যেন মাথায় হাত বলিয়ে দিচ্ছে। অন্য হাত নীলাকে স্পর্শ করছে। তাই ঘুমের ঘোরেই নীলা লাফিয়ে ওঠে। তাকিয়ে দেখে নিলয়ের মা তার মাথায় হাত বলিয়ে দিচ্ছে। নীলা আর চোখে পাশে তাকায়, নিলয়কে দেখে, কিন্তু নিলয় সেখানে নেই। নিচে তাকায়, সেখানেও কোনো রক্ত নেই, একদম পরিষ্কার। নীলা নিলয়ের কথা জিজ্ঞেস করতে যাবে তখনই ওর মা বলে ওঠে, বেলা 12টা বেজে গেল, নিলয়কে ঘরে দেখলাম না, কই ও? আর তুইও উঠছিস না, কি ব্যাপার? কিছু হয়েছে রে মা? নিলয় কোথায়, আমাকে বল। নীলা আর নিজেকে সামলাতে পারে না। নিলয়ের মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। নিলয়ের মা নীলার মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কিছু সময় পর নিলয়ের মা বলে, আমাকে কিছু বলার দরকার নেই রে মা, আমি সব জানি। নিলয় রাতে 4টের সময় আমাকে ডেকে সব বলেছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে নিলয় এমন কিছু করবে। সে মস্তান জানি, কিন্তু এতটাও খারাপ না যা তুই ভাবছিস। জানিস নীলা, নিলয় কিন্তু আমার আপন ছেলে না। নেহার কথা তো তুই জানিসই। নেহা নিলয়কে ভালোবাসে।
নিলয়ও নেহাকে ভালোবাসত, কিন্তু ও যে মস্তান ছিল, আর নেহাকে ওর মস্তানির জন্যই চলে যেতে হয়। নিলয়কে মারতে পিছন থেকে একটা ছেলে আসে, আর নেহা তখনই নিলয়কে বাঁচানোর জন্য নিজের প্রাণ দেয়। নিলয় খারাপ না রে মা, ওকে আমরা চিনি। সে শহরের মাস্তান হতে পারে, হবেই বা না কেন, ছোট থেকে তো সে সঠিক শিক্ষাটাই পায়নি, তাই এমন হয়ে গেছে। তোর ভাইয়ের সাথে মিলে সে মস্তানি করে বেড়ায়, কিন্তু সে খারাপ না। নীলা শোয়া থেকে উঠে বসে, নিলয়ের মায়ের দিকে অবাক চোখে তাকায়। নীলা যেন বোকা হয়ে যায়। নিলয়ের মায়ের থেকে সব শুনে নীলা কেবল বলে ওঠে, মানে আপনি সব কি বলছেন? আপনি ওর মা নন? আর আমার আমার ভাইয়া আসবে কোথা থেকে? আমার তো কোনো বোন বা ভাই নেই। নিলয় তোকে এসব বলেনি? কি বলবে ও? আমি ঠিক বুঝতে পারছি না। সাকিবের নাম শুনেছিস কখনো? সাকিব কাল রাতেও হয়তো বলেছিল। শহরের মেয়র যে হতে যাচ্ছে। ও, দেখেছিলাম টিভিতে নতুন মেয়র হতে যাচ্ছে। আবার শুনেছিলাম মাহফুজ মেয়রের নিকল চেয়েও নাকি তার হাত ছিল। ওই সাকিবই, ওটাই তোর ভাই। ভাই বলতে সৎ ভাই। কি বলছেন এসব? ও আমার ভাই, আমার সৎ ভাই? ঠিক বুঝতে পারছি না। তোর বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা করিস। এখন খেতে যাবি, বাড়িতে অনেক লোকজন। বিয়েটা শেষ হোক, তুই সব জানতে পারবি। নীলা কেবল বোকার মতো তাকিয়ে আছে। মাথার মধ্যে কতগুলো প্রশ্ন এসে ঘুরপাক খাচ্ছে। সব কিছু জানার জন্য মনটা উৎকণ্ঠার হয়ে পড়ে আছে। তবে সেসব প্রশ্নের সবগুলো উত্তর একজন মানুষের কাছেই আছে, আর সে হলো নিলয়। নীলা ঘর থেকে বের হয়। নিলয়কে অনেকবার মনে মনে খুঁজেছে। অনেক লোক থাকায় ঠিক নিলয়কেও খুঁজে পাচ্ছে না। মাহিকে দেখেছে রিমা আর তার মামাতো বোনের সাথে কাজ করতে, কিন্তু নিলয় কোথায়? আর এদিকে নিলয় দামি সোফাতে আধা শোয়া হয়ে বসে আছে, দু হাতেই তার ব্যান্ডেজ। কিছু সময় আগে একটা স্যালাইন শেষ হলো। এখন নিজেকে অনেকটা শক্ত লাগছে। বড় বাড়ির মধ্যে কেবল দুজন মানুষ, নিলয় আর সাকিব ভাই। নিলয় সাকিব ভাইয়ের বাড়িতে এসে বসে আছে। সাকিব ভাই ডক্টর ডেকে সব ব্যবস্থা করে দিয়েছে। সাকিব ভাই এখন নেই। নিলয় আধা শোয়া হয়ে লিভিং রুমে চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে। চোখে মুখে বেশ চিন্তার ছাপ ওর। তবে চিন্তাটা নীলা বা সাকিব ভাইকে নিয়ে নয়। ওর চিন্তা প্যান্টের পকেটে থাকা কয়েকটা ছেঁড়া ছবিগুলো নিয়ে, যেখানে নিলয়ের অনেক কিছু প্রকাশ্য, সাথে ভিডিও ডিস্ক। নীলা যখন ঘুমিয়ে পড়ে তখন নিলয়ের ঘুম ভেঙে যায়। সাথে সাথে নিলয় ব্যথা আর যন্ত্রণা সহিত হাত নিয়ে ওয়াশরুম থেকে পানি নিয়ে রক্তগুলো কাপড় দিয়ে মুছে দেয়। তখনও রক্ত পড়ছিল হাত থেকে। কাজ শেষ হলে নীলার দিকে তাকিয়ে মুচকি হাসে ও। নীলার চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। নিলয় চেয়েছিল ওর মাথাতে একটু হাত বুলিয়ে দিতে, কিন্তু কিসের একটা বাধা তাকে বারবার আটকে রেখেছিল। এরপর খুব ভোরেই বের হয়ে গাড়ির কাছে আসে ও। নিজেকে বড্ড দুর্বল লাগছিল ওর। গাড়ির দরজা খুলে যখন সে বসতে যাবে তখনই দেখে ড্রাইভিং সিটে কিছু একটা রাখা। নিলয় তা হাতে নেয়, একটা খাম। নিলয় ছিঁড়তেই দেখে সেখানে কতগুলোই ছেঁড়া ছবি। কিছু সময় নিলয় ভালো করে তাকিয়ে থেকে বোঝে নিলয়ের খারাপ কাজের সবগুলো ছবি এখানে, সাথে একটা ভিডিও ডিস্কও আছে। অসহ্য যন্ত্রণা আর ব্যথার কারণে নিলয় তেমন কিছু না ভেবে সাকিব ভাইয়ের বাড়িতে চলে আসে। নিলয় খেয়াল করে কে যেন দরজা খুলে ভেতরে আসছে। ঘাড় ঘুরিয়ে দেখে সাকিব ভাই।
চোখে মুখে একটা হাসির রেখা ফুটে উঠেছে। নিলয়ের পাশে বসে জোরে একটা হাসি দিয়ে বলে, তোমাকে আগেই বলেছি নীলাকে মেরে দাও। নিলয় আধা শোয়া থেকে উঠে বসে, সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। সাকিব ভাই নিলয়ের দিকে তাকিয়ে হাসে, তারপর একটু জোরেই বলে, ওই মঈন, নিলয়ের জন্য দামি বিয়ারের বোতল আর আমার জন্য স্কচ নিয়ে আয়। নিলয় সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই কিছু খাবো না। কেন? তুমি বিয়ার খাবে না? এটা কি হয়? তুমি নিলয় তো? বাদ দাও, তোমার জন্য পকেটে একটা জিনিস আছে, বের করে দেখো। সাকিব ভাই নিলয়ের পকেট থেকে খামটা বের করে। খাম থেকে ছবিগুলো দেখতে থাকে ও। একটা ছবির দিকে তাকিয়ে সাকিব অনেক অবাক হয়, যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে মাহফুজ সাহেবের লাশটা নিজ হাতে মাটির নিচে পুঁতে দিচ্ছে, আর কে যেন তার সামনে থেকে ছবিটা তুলেছে। তারপর আরও একটা ছবির দিকে তাকায়, সেদিনেরই ঘটনার ছবি, যেখানে নিলয় আর সাকিব ভাই রাস্তার মধ্যে চেয়ার নিয়ে বসে আছে। তুমি এসব ছবি কই পেয়েছো? শিট, আমি শেষ নিলয়, আমি শেষ। আমি মেয়র হতে চাই, আমাকে যেভাবেই হোক মেয়র বানাতেই হবে তোমার। হা হা, তোমার তো অনেক টাকা। কে করলো এসব? কে করতে পারে? আমিও খুঁজছি। নো নিলয়, নো। তাকে না পেলে সবকিছুই শেষ। ফুল প্রুফ প্ল্যানিং আমার শেষ হয়ে যাবে। নিলয় কিছু বলে না, সবকিছু অন্যরকম হয়ে যাচ্ছে। নীলার কথা খুব মনে পড়ছে নিলয়ের। কাল রাতে হয়তো নীলার সাথে জোর না করলেও পারত। কি থেকে কি হয়ে গেল নিলয় নিজেই তা বুঝতে পারেনি। যখন বুঝেছে সব তার দোষ, তখনই সে তার হাত কেটেছে। নিজের ওপরেই নিলয় সবসময় রাগ দেখিয়েছে, যার ফলস্বরূপ সে এখন সাইকো। মঈন সাকিব ভাইয়ের কথা মতো সব কিছু নিয়ে হাজির, কিন্তু সাকিব ভাইয়ের মুখে স্পষ্ট চিন্তার ছাপ দেখা যাচ্ছে। নিলয় মঈনকে সাকিব ভাইয়ের দিকে সবকিছু এগিয়ে দিতে বলল। অর্ক ভাইয়া, নিলয়কে দেখেছেন? অর্কের পাশে এসে নীলা বসে। শুকনো এক দৃষ্টিতে অর্ক নীলার দিকে তাকায়। নীলা অর্কের দিকে তাকিয়ে প্রশ্নটি করে। অর্ক জানে না নিলয় কোথায়, তবুও বলে, গিয়েছে কোথাও। কেন, ওর কথা কি খুব মনে পড়ছে? না, ওর কথা আমার মনে পড়বে না। আচ্ছা অর্ক ভাইয়া, নিলয় কি ওনাদের ছেলে না? মানে নিলয়ের কি কেউ নেই? নিলয় ভাই আমাকে তার সাথে থাকতে দেয় ছোট ভাই হিসাবে। উনি আমার বা নিলয়ের মা নন। ও, নীলা রুমে চলে আসে। কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে ওর। নীলয়ের সাথে কাটানো রাতের সময়টা সে একদমই ভুলতে পারছে না। বিশ্রী রকমের এক ঘৃণা নিলয়ের উপর চেপে বসেছে। একবার মনে হলো সে নিলয়কেই খুন করবে, কিন্তু পরক্ষণেই ভাবনা থেকে সে বেরিয়ে এসেছে। হয়তো নতুন কিছু প্ল্যান নীলাও করেছে। নিলয়, তুমি রাফিয়ানের নাম শুনেছ? নিলয় কোনো রকমে হাত দুটো নাড়ানোর চেষ্টা করে। সাফিনের নাম শুনেই মুচকি হাসেও। সাফিন হলো নিলয়ের মতোই একজন। নিলয় ছাড়া সাফিন এই শহরে আরো একজন ভয়ঙ্কর কিলার অফ রকস্টার। নিলয় বলে, হয়তো সে এটা করতে পারে। আমার তা মনে হয় না ভাই। যাই হোক, আমি খোঁজ নিব, আপনার এসব নিয়ে ভাবতে হবে না। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। আগের থেকে হাতে কম ব্যথা অনুভব করছে। নিলয় দরজার দিকে পা বাড়াতেই সাকিব ভাই বলে, তোমাকে বলেছিলাম নীলাকে মেরে দিতে। নিলয় ঘুরে আবার বসে সোফাতে। সাকিব ভাইয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সাকিব ভাই চোখ নামিয়ে নেয়। নিলয় বলে, আমি নীলাকে মারবো না, আর কোনো শক্তি নেই নীলাকে আমার সামনে মারার। যদি তুমি মরে যাও? নিলয় মাথাটা ডান বাম করে ফুটিয়ে নেয়। সাকিব ভাইয়ের দিকে আপাতত শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার কাছে এসেছি বলে সেদিনের রাতের কথা ভুলে গেছি তা না। তোমার সাথে এখনো মাইন্ড গেম খেলার বাকি আছে মিস্টার সাকিব। নিলয়,
সময় আছে এখনো, আমার কথা শোনো। তুমি জানো না টিক্কা সাহেব, বিবি আর গোলাম সব কিছু আমার হাতেই। আবার বলছি, রাফিয়ানি খেলাতে যদি তুমি মরে যাও, কে মারবে? সাফিন? সাকিব ভাই রহস্যময়ী হাসি দেয় একটা। নিলয় সব দিকে তাকায়। সিসি ক্যামেরা অনেক স্থানেই লাগানো। নিলয় চাইলেই যে কোনো সময় সাকিব ভাইকে মারতে পারে। কিন্তু এই সাকিব ভাই তো নিলয়কে খাইয়ে বড় করেছে। কেবল প্রয়োজনে নিলয়কে তিনি ব্যবহার করেছেন। নিলয় বসা থেকে উঠে দরজার কাছে আসতেই সাকিব ভাই বলে, তোমাকে যদি তোমার খুব কাছের লোকই মারে তাহলে? তাহলে সেটা নীলার সামনেই মারতে বলো, ও খুশি হবে। সত্যিই তুমি নিলয় তো? এত বুদ্ধিহীন তো তুমি নও। মাইন্ড গেমারের মুখে হার মানার শব্দ চিরদব্দি হচ্ছে চার দেয়ালের মাঝে। হয় হয় নিলয়। নিলয় আর দাঁড়ায় না, সোজা সাকিব ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে আসে। কেন যেন তার মাথাটা চক্কর দিতে থাকে। প্রথম থেকে সবকিছু ভাবতে থাকে। সেদিনের রাতের ঘটনা, যেদিন সাকিব ভাইয়ের সাথে নিলয়ের নীলাকে নিয়ে ঝামেলা হয়। সেদিন সাকিব ভাই আর নীলার মাঝে সম্পর্কের গল্পটা জানতে পারে। সেদিন রাতে তিনি রহস্যময় হাসি দিয়ে বলেছিলেন, কাছের মানুষই মারবে নিলয়কে। নিলয়ও হেসেছিল। সেদিন রাতেই কাকতালীয়ভাবে মাহির সাথে নিলয়ের দেখা, যা নিলয় গ্রামের এই দিকটাতে আশা করেনি। মাহিকে নিয়ে যাওয়ার পরই নীলার সাথে ঝামেলা বাঁধে। নীলার সাথে ঝামেলা বাঁধে নেহা আর মাহিকে নিয়ে। মাহিকে নীলা দেখেছে, নেহাকে সে দেখেনি। তাহলে নেহার গল্প কে বলেছে? মা? না, মা কখনো বলবে না। তবে কি অর্ক? অর্ক বললেও তো সত্যিটা বলবে, নাকি নেহারই বুঝতে ভুল হয়েছে? এরপর গাড়িতে অনেকগুলো পিকচার, যা হুট করেই অনাকাঙ্ক্ষিতভাবে নিলয়ের সামনে এসে পড়ে। শুধু পরেই নয়, তাকে দেখানোর জন্যই করা হয়েছিল, যা এতদিন হয়নি। হুট করেই সেদিন রাতের পর এমন ঘটনা ঘটে। সাকিব ভাইয়ের সাথে ঝামেলা, মাহির সাথে দেখা, নীলার সাথে পৈশাচিক অসমাদর। ছবিগুলো হুট করেই সামনে আসা। বিষয়টা ঠিক এমনি এমনি হয়নি। কোথায় যেন একটা মিল আছে। মিলটা কি মাহিকে ইঙ্গিত করছে? নাকি অর্ক? নাকি নীলা? নাকি সাকিব ভাই? নাকি অন্য কেউ? তারপরে নিলয়ের সাথে বাজে একটা সম্পর্কের সূচনা ঘটে নিলয়ের। সেই সাথে নিলয় রাফিয়ানের সাথে হয়ে যায় একজন বধূ ধর্ষক। তারপরেই সাকিব ভাইয়ের সাথে নিলয়ের আলাপ আলোচনা, যেখানে নিলয়কে তিনি আবার বলে, কাছের মানুষ যদি মারে। নিলয় আর ভাবতে পারে না। কেমন যেন সব অন্যরকম ভাবে গুলিয়ে যেতে থাকে। মাস্তানি বড় আজব একটা ব্যাপার। এখানে যে যেমন ভাবে হ্রাস করে চলবে, সেই সবার উপরে থাকবে, যা নিলয় এতদিন করে এসেছে। যেখানে কেবল রক্ত আর খুনের পারিপার্শ্বিক বিভাসিত যুদ্ধ, যার এপার কিংবা ওপারে যে কোনো একজনকে মরতেই হবে। নিলয় গ্রামের খুব কাছে চলে আসে। পকেট থেকে ফোন বের করে কল দেয় মাসুমকে। ভাইয়া বলো। আশরাফ, শ্যাম আর তুই আমার সাথে দেখা করিস। ওকে ভাইয়া। নিলয় ফোন কেটে দেয়। বাড়ির সামনে এসে নিলয় গাড়ি থেকে নামতেই মাহি এসে সামনে দাঁড়ায়। মাহি বলে, আপনাকে যে দেখছি না সকাল থেকে, কোথায় ছিলেন আপনি? কেন? আপনার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? এতগুলো ব্যান্ডেজ, কই দেখি দেখি, আমাকে বলুন কি হয়েছে আপনার? নিলয় মাহির দিকে তাকায়। স্পষ্ট নিলয় মাহির চোখে মুখে উত্তেজনার ছাপ দেখতে পায়, কিন্তু সেটা কেন হয়েছে নিলয় তা বোঝার চেষ্টা করে। এদিকে নীলা খেয়াল করছে নিলয় এসেছে, কারণ নীলা এতদিনে নিলয়ের গাড়ি হর্ন মুখস্থ করে নিয়েছে। নীলার মাঝে নিলয়ের প্রতিটা ঘৃণা আরো বাড়তে থাকে। কিন্তু পরক্ষণেই নীলার মনে পড়ে, যাকে সে মা বাবা ডাকে, তারা নিলয়ের মা বাবা নয়। আবার নীলা সাকিব ভাইয়ের বোন।
এই সব কিছুর সঠিক ব্যাখ্যা নীলা কেবল নিলয়ের থেকেই পেতে পারে। তাই ঘৃণাটাকে আপাতত ঝেড়ে ফেলে নিলয়ের খোঁজে বাইরে আসে। এসেই দেখে মাহি নিলয়ের হাত ধরে উত্তেজিত হয়ে কথাগুলো বলছে, যেন মাহি নিলয়ের বউ। নীলা একবার সেদিকে তাকিয়ে আবার ঘরে চলে আসে। নিলয় তা দেখতে পেয়ে মাহির থেকে নিজেকে ছাড়িয়ে রুমে আসে। এসেই দেখে নীলা বেডের উপরে এক কোণে বালিশ জড়িয়ে ধরে বসে আছে। নীলার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় সে দৃষ্টির মানে বুঝে গিয়েছে। নিলয় কি আমাকে আবারও রাতের মতো ধর্ষণ করবে? নিলয় কিছু বলে না, একটা চেয়ার টেনে নীলার সামনে এসে বসে। নিলয় বলে, আসলে ও আমার হাত ধরে ব্যান্ডেজ দেখছিল, আর কিছু না। নীলা কোনো কথা বলে না, কেবল নিলয়ের দিকে তাকিয়ে কান্না করে। ইনোসেন্ট নিলয়ের মুখটার দিকে তাকাতেই নীলার কেমন যেন ঘৃণা বাড়তে থাকে। একদমই নিলয়কে সে সহ্য করতে পারছে না। এখানে সে তার আপন কেউ নেই, কেবল অর্ক ছাড়া। অর্ক তাকে অনেক বুঝিয়েছে। নিলয় মন ভালো করার জন্য সকাল থেকে অনেকবার ঘুরে এসে নানা রকম কাজও করেছে, তবুও নীলা সেই লোমহর্ষ ঘটনা ভুলতে পারছে না। আর নিলয় এমন করতে পারে নীলা তা মেনেও নিতে পারছে না। নীলা যেন একটা পুতুল হয়ে গিয়েছে। নিলয় বলে, প্লিজ নীলা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। নীলা হঠাৎ করেই হেসে দেয়। নিলয় ভয়ে নীলার দিকে তাকায়। নীলা কাঁদতে কাঁদতে যে এমন হেসে উঠবে নিলয় তা ভাবেনি। নীলা বলে, এসব কেন বলছেন? আপনার তো ভালোবাসা আমি জানি। আমার দেহকেই আপনি ভালোবাসেন, যা কাল রাতেই প্রমাণ পেয়েছি। চাইলে এখনো রাতের মতো আমাকে নিয়ে যা খুশি করতে পারেন, কিন্তু দয়া করে ভালোবাসি বলবেন না। নীলা, বিশ্বাস। বিশ্বাস? আপনার সাথে এত প্যাচাল করার ইচ্ছা আমার নেই। সরাসরি বলছি, আমি কে, মানে আমার মা বাবা কে? সাকিব কি করে আমার ভাই হয় বলুন? নিলয় নীলার দিকে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকায়। চেয়ার ছেড়ে উঠে কয়েকবার পায়চারিও করে। হাতে প্রচন্ড ব্যথা, তবু সবকিছু স্বাভাবিক করে সে বলল, কি সব বলছো নীলা? বিশ্বাস করো, তোমাকে আমি খুব ভালোবাসি। কাল রাতের জন্য আমাকে তুমি যা শাস্তি দিবে মাথা পেতে নিব। দেখো, তোমাকে নির্যাতনের শাস্তি আমি নিজেই নিজেকে দিয়েছি। শরীরের শান্তি আর মনের কষ্ট যদি এক হতো, তাহলে জীবনটা অনেক সহজ হতো। আপনি বলুন তাড়াতাড়ি আমার পরিচয়। আপনার সামনে আমি থাকতে চাই না, বলা যায় না কখন যে আপনার মাঝে সেই হিংস্র পশুত্ব জেগে উঠবে যার ক্ষুধা নারীর দেহেতে। তাড়াতাড়ি বলুন। নীলার মুখটা লাল হয়ে যায়। কি বলবে ও খুঁজে পাচ্ছে না। নীলার সামনে এমনভাবে তাকে দাঁড়াতে নিলয় তা আন্দাজও করেনি। কি থেকে কি যে হয়ে গেল। নিলয় বলে, কি জানতে চাও? আমার মা বাবা কে? সাকিব ভাই কি করে আমার ভাই হয়? তুমি আর সাকিব ভাই হলে ভাই বোন, সৎ ভাই বোন। তোমার আসল মাকে ওনার বাবা বিয়ে করে, মানে তোমাদের বাবা এক হলেও মা আলাদা। আমার মা বাবা তাহলে কোথায়? কেউ বেঁচে নেই, সবাইকে মারা হয়েছে। মানে? তোমার মাকে সাকিব ভাই বিষ দিয়ে মেরেছিল, আর তোমার বাবাকে উপরওয়ালা শাস্তি দিয়ে নিয়ে গেছে। তোমার নামে অনেক সম্পত্তি জায়গাতে পড়ে আছে। তোমার 1.5 বছর বয়স যখন তোমার বাবা মারা যায়, তখন থেকে তুমি তোমার খালামণি নিকেতা বেগমের কাছেই থাকো, আর ওনাদেরকে মা বাবা মনে করো, কিন্তু তারা তোমার খালা আর খালু। সাকিব তোমার সৎ ভাই হয়। বিশ্বাস না হলে সাকিব আর তোমার খালা মানে বর্তমান মা বাবাকে জিজ্ঞাসা করো, উত্তর পাবে। নিলয় আর দাঁড়ায় না, বাইরে চলে আসে। কেন যেন নীলার সামনে নিলয় দাঁড়াতে পারছে না। কিসের একটা অপরাধ বোধ নিলয়কে তাড়া করে বেড়াচ্ছে। বাইরে অনেক লোকজন, বিয়ের আমেজ চারিদিকে। নিলয়ের আজ কোলাহল একদমই ভালো লাগছে না, তাই পুকুর পাড়ে গিয়ে বসে।
ভাবতে থাকে ছবিগুলোর কথা। কে পাঠিয়েছে ছবিগুলো? এখানে এমন কে থাকবে বা আসবেই বা, যেন আমার সামনেই ছবিগুলো পড়ে। নিলয় এসব ভাবছে, তখনই বুঝতে পারে কে যেন তার কাঁধে হাত রেখেছে। পেছন ঘুরে তাকিয়েই দেখে নিলয় গাছের নিচে বসে। পুরো বাড়িতে বিয়ের আমেজ, কালকেই বিয়ে, কিন্তু দুটো মানুষের মধ্যে কোনো আনন্দ নেই। নিলয় একা বসে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো কে যেন তার কাঁধে হাত রেখেছে। নিলয় ঘুরে তাকিয়ে দেখে মাহি এসেছে। নীলার দিকে মুচকি হেসে তাকিয়ে বলে, বুঝতে পারি। আসলে মনে হচ্ছে আপনার মনটা অনেক খারাপ, তাই ভাবলাম একটু আপনার সাথে কথা বলে যদি আমি আপনার মনটা হালকা করতে পারি। নিলয় চুপচাপ আবার সামনের দিকে তাকায়। পাশে মাহি বসে আছে। নিলয়ের মাথায় আবারও অনেকগুলো প্রশ্ন ঘুরতে থাকে, কিন্তু উত্তরগুলো ঠিক খুঁজে পাচ্ছে না। মাহি বলে, মাস্তানি না করলেই কি নয়? মানে? না মানে সেদিন রাতে ছেলেগুলো আমার সামনেই তো আপনার মাস্তানি নিয়ে কথা বলছিল, তাই জেনেছি। তাই বলছি যে এসব কি ছাড়া যায় না? মাস্তানি আর নিজের ছায়া দুটো একই রকম, না ছাড়া যায় না বেঁচে থাকা যায়। চাইলে কিন্তু অনেক কিছু হয়। বিয়ে করেছেন? নীলার কথা ভেবেও তো ছাড়তে পারেন। হুম। আমার মনে হচ্ছে আপনি ছাড়তে চাচ্ছেন, কিন্তু আপনার ওপরের লোকজন ছাড়তেই দিচ্ছে না, বাধা দিয়ে আপনাকে আটকাচ্ছে। মানে তুমি এত কিছু জানো কি করে? মাহি চুপ হয়ে যায়। নিলয় মাহির দিকে তাকায়। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দর, মুখটাতে পবিত্রতার প্রভাব, কিন্তু পবিত্ররা চেহারাতে তো থাকে না, থাকে ব্যক্তির মনে। নিলয় সেই সব ব্যক্তিদেরই ভালোবাসে, যার মন থেকে পবিত্রতা বজায় রাখা যায় তাকে। কিন্তু কেন যেন মাহি মেয়েটা অন্যরকম, যেন একটা রহস্যময় মাইন্ড গেমার। মাহি নিলয়ের দিকে তাকিয়ে হেসে দেয়। হাসিটা শব্দ করেই শোনা যায়। নিলয় মাহির দিকে থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। মাহি বলে, না মানে বইয়ে পড়েছিলাম কেউ যদি মাস্তানিতে একবার প্রবেশ করে তাহলে সে আর বের হতেই পারে না, অনেক বাধা আসে। তাই সেটা ভেবেই আপনাকে কথাটা বললাম। মাহি আর কিছু বলে না। নিলয়ের পাশ থেকে উঠে চলে যাবে। তখনই নিলয় বলে, তুমি না সেদিন রাতে বলেছিলে কাজ করে খাও, বস্তিতে থাকো, তাহলে বই কখন পড়ো? মিস্টার রাফিয়ান, বই আগেই পড়েছি, যখন আমি আমার মা বাবার সাথে ভালো সময় কাটাতাম। ও। মাহি চলে যায়। নিলয় বসে মাহির চলে যাবার দিকে তাকায়। কেমন যেন সব ঘোলমেলে লাগছে। নিলয়ের ফোনটাও বেজে ওঠে। পকেট থেকে বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সাফিনের ফোন। নিলয় খানিকটা অবাক হয়। সাফিন তাকে কখনো ফোন করে না। সাফিনের সাথে নিলয়ের তেমন কথাও হয় না ঠিকভাবে। সাফিনের ফোন রিসিভ করে নিলয়, নিলয়, তো সাকিব ভাইকে কিন্তু আমি মেরে দেব। কি সব ছবি দেখিয়ে বলছে আমি নাকি এসব করেছি, ওকে বোঝা। তুই সাকিব ভাইকে মারতে পারবি? কঠিন, তবে কোনো ব্যাপার না। যদি তুই আগে মরিস তাহলে? কে মারবে নিলয়? কে আছে আমাকে মারবে? ভুলে গেছিস কে তোর সাথে কথা বলছে? সাফিন ফোন কেটে দেয়। সাফিন অনেক কিছুই ভাবছে। একদিকে সাকিব যদি মেয়র হয় তবে নিলয় আরো শক্তিশালী হবে। তবে সাফিন জেনে গিয়েছে সাকিব ভাইয়ের সাথে নিলয়ের তেমন ভালো সম্পর্ক নেই, আর সাফিনও নিলয়ের থেকে কম কিছুই না। যদি সাফিন নিলয়কে মারতে পারে তবে সাকিব ভাইয়ের সাথে সাফিনের ভালো একটা সম্পর্ক হবে, আর সাফিনের থেকে সাকিব ভাই আরো সহজভাবে অনেক কাজটাই করে নিতে পারবে। কিন্তু সাকিবের মতো সাফিনও জানে নিলয় একা থাকলেও তাকে মারা অসম্ভব, কারণ নিলয় কখন কি প্ল্যান করে সেটা শুধু সেই বলতে পারে।
আর এ কারণেই নিলয় রাফিয়ানে সবার থেকে এগিয়ে। বিয়ে শেষ, নিলয়রা এখন শহরের বাড়িতে চলে এসেছে। নীলার মা বাবা মানে নিকিতা বেগম আর হাশেম সাহেব নীলাকে দেখতে এসেছে। নীলা একদিন নিলয়ের সাথে কোনো কথা বলেনি, কেবল নীলার থেকে দূরে সরে রেখেছে নিজেকে। কিন্তু এক ছাদের নিচে থেকে দূরে থাকতে কি সম্ভব হয়? নিকিতা বেগম নীলার রুমে প্রবেশ করলেন। নীলা চুপচাপ নিজের রুমে বসে আছে। নিকিতা বেগমকে দেখেই নীলা মুচকি হাসল। কেমন আছিস মা? ভালোই। কেমন আর থাকবো, যেমনটা রাখার জন্য আমাকে এখানে পাঠিয়েছো। অবশ্যই এতে তোমাদের কোনো দোষ নেই, সব কিছুই আমার দোষ। এখনো রেগে আছিস? রাগের কারণেই মাকে ভুলে গিয়েছিস? একবারও তো দেখতে গেলি না। সত্যিই যদি মা হতে তবে যেতাম, আর যদি আমি তোমাদের মেয়ে হতাম তাহলে এমন লোকটার হাতে আমাকে তুলে দিতে পারতে না। কি বলছিস এসব নীলা? আমাকে আগেই বলতে পারতে আমাকে তাড়ানোর জন্য এমন কাজ করবে। আমি নিজেই চলে যেতাম, আর নিজের মেয়ে না বলে এমনটা করলে। কি বলছিস নীলা? কিছুই বুঝতে পারছি না। নাকি বুঝেও না বোঝার ভান করছো? ওফ, কি হয়েছে বলবি তো নাকি? তোর কথা লাগা মাথা বুঝতে পারছি না। আমি তোমাদের সত্যি মেয়ে না, আমাকে কোনোদিনও কেন বলনি? নিকিতা বেগম চুপ হয়ে গেল। কি বলবে উনি ঠিক খুঁজতে লাগলেন। তবু একগাল হাসি দিয়ে বললেন, দূর পাগলি মেয়ে, তুই তো আমাদের মেয়ে। না মা, আমাকে আর সত্যি কথাটা বলো। নিকিতা বেগম আবার চুপ করে রইলেন। নীলাকে সব সত্যিই বললেন। নীলা বেশ কিছু সময় নিকিতা বেগমের দিকে তাকিয়ে রইলেন। নীলা বলে, এতদিন কেন বলনি তোমরা আমাকে? আর সাকিব কে তুমি জানো না? আসলে আমরা সাকিবকে দেখিনি কোনোদিন। তোর মাকে যখন তোর বাবা মানে সাকিবের বাবা বিয়ে করে, তখন তোর মায়ের সাথে মা বাবার যোগাযোগ নষ্ট হয়ে যায়। তবে শুনেছিলাম তোর বাবা আগেই একটা বউ আছে আর তার একটা ছেলে আছে, কিন্তু সে কিরকম দেখতে জানি না। কেন, তুই তাকে দেখেছিস? তোর মায়ের সাথে কথা হতো মাঝে মাঝে, আগের ঘরের ছেলের কথা বলতো ও। তুমি জানো মা, আমার মাকে ওই সাকিবই মেরে ফেলেছিল, আর আমার বাবাও ওর জন্য স্ট্রোক করে মারা গেছে। আমি ওই লোকটার সাথে দেখা করব। না মা, তোর দেখা করতে হবে না। যা হয়েছে ওসব বাদ দে, এখন তোর সংসার হয়েছে, সেসব নিয়ে থাক। সাকিবের সাথে তো আমার বোঝাপড়া আছেই, কিন্তু তুমি এটাও জানো না নিলয়েরও কেউ নেই, সেও এই পরিবারের পালিত সন্তান। কি বলছিস এসব? আচ্ছা এখন তুই রেস্ট নে, সবটা পরে শুনবো। নিকিতা বেগম চলে যায়। নীলা গম্ভীর হয়ে বসে আছে। সাকিবকে নীলার খুব দেখতে ইচ্ছে করছে। কিসের একটা চাপার রাগ নীলার মধ্যে বারবার এসে কড়া নেড়ে যাচ্ছে। যেন বারবার মনে হচ্ছে সে সাকিবকে মারলেই তার সব রাগ ঠিক হয়ে যাবে। নীলা বিছনায় বসে এসব ভাবছে। ঠিক তখনই অর্ক এসে হাজির। কি করছো নীলা? কিছু না অর্ক ভাই। মন খারাপ? আচ্ছা অর্ক ভাই, আমাকে সাকিব ভাইয়ের সাথে দেখা করানোর ব্যবস্থা করে দেবেন? অর্ক নীলার দিকে ভুরু কুচকে তাকায়। সাকিব ভাইয়ের সাথে কেন নীলা দেখা করবে সে বিষয়ে অনেকগুলো প্রশ্ন অর্কের মাথার মধ্যে চলে আসে। তাই নীলাকে বলে, কেন তুমি দেখা করবে কেন? কয়েকদিন কেটে যায়। নীলার সাথে নীলার সম্পর্ক আরো খারাপের দিকে যাচ্ছে। নীলা নিলয়ের সাথে এখানে আসা অবধি একটা কথাও বলেনি, আর এদিকে মাহি নিলয়ের সাথে মিশতে যাচ্ছে। নীলাও এটা দেখেছে, তবু নিলয়কে সে কিছু বলেনি। আজ নীলা সাকিব ভাইয়ের বাড়িতে এসেছে। কলিং বেল বাজিয়ে কিছু সময় হলো দাঁড়িয়ে আছে। কে যেন দরজা খুলছে। নীলা সেদিকে তাকিয়ে আছে। দরজা খুলতেই ওপাশ থেকে সাকিব ভাই অবাক চোখে তাকায় নীলার দিকে। নীলা কিছু বলতে যাবে, তার আগেই সাকিব ভাই বলে, নীলা তুমি? সাকিব ভাইয়ের মুখে পৈশাচিক এক হাসি। নীলাকে মারার জন্য সে অনেক কিছুই করেছে, অথচ নীলাকে ঠিক
সঠিকভাবে নাগালে পায়নি। আর আজ হুট করেই নীলা তার সামনে, কেমন যেন ছিপ ফেলে বড় মাছ তোলার জন্য অপেক্ষা। আমি। ভিতরে আসো। নীলা ভেতরে প্রবেশ করে। সোফাতে বসতে বলে সাকিব ভাই কোথায় যেন চলে যায়। নীলা সোফায় বসে, চারপাশ চোখ বুলিয়ে নিচ্ছে। একটা দেয়ালে একটা ছবি টাঙানো, ছবিতে 3 জন মানুষ, একজন মহিলা, একজন লোক আর একজন ছোট্ট বাচ্চা। মহিলার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, ওনার বুকে ছুরি ফোটানোর মতো চিহ্ন আঁকা, যেন টপ টপ করে রক্ত পড়ছে এরকম। তবে সেই ছবিটার কিছুটা পাশেই আরো একটা ছবি, যেখানে নিলয় আর সাকিব ভাই দুজনে দাঁড়িয়ে আছে। নীলা আবারও প্রথম ছবিটার দিকে তাকায়, লোকটার মুখের দিকে তাকায় নীলা। নীলার মুখের সাথে অনেকখানি মিলে যাচ্ছে। নীলা যতবার আয়নাতে নিজেকে দেখছে, যেমন লাগে তেমনি ছবিতে থাকা লোকটার মুখের সাথে প্রায় মিল যাচ্ছে। নীলা ছবিটা ধরতে যাবে, তখনই শুনতে পায়, না না, একদমই ধরবে না। আর কি দেখছো ছবিটাতে? এই মহিলার দিকে তাকানোর অধিকার তোমার নেই। তুমি তাকাবে পাশে যে লোকটা, বুকে ছুরি মারা ওই লোকটার দিকে। কেন? উনি আমাদের বাবা, যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। মানে ওই লোকটাই আমার বাবা? নীলা বেশ কিছুক্ষণ ওর বাবার ছবির দিকে তাকায়। কখন যে চোখ বেয়ে পানি পড়তে লাগলো নীলার সে বুঝতেই পারেনি। সাকিব ভাই বলে, ভাবছো লোকটার বুকে কেন ছুরি মারা? কারণ আমি লোকটাকে সহ করতে পারি না, কিন্তু তাকে ছবি থেকেও বাদ দিতে পারিনি। মায়ের সাথে এমন পাবে, তোরা যদি ওনাকে বাদ দেই তবে আমিও ওনার পাশে পড়ে যাব। অবশ্য এই ফ্রেমে উনি আছে ভালোই লাগে, ওনাকে রাগ দেখাতে পারি, ওনার সাথে কথা বলি, ঝগড়া করি। তাই ওনার বুকে ছুরির আঘাতে ছিন্ন করে দিয়েছি, যাতে রাগ কমে, যাতে রাগ কমাতে পারি। ইয়েস। কেন করলেন আপনি এসব? কারণ লোকটার জন্য আমার মা মারা গিয়েছে। তবে লোকটার থেকে তোমার মায়ের দোষ বেশি। কেন? তিনি এসেছিল আমাদের জীবনে, তিনি এসেই সবকিছু নষ্ট করে দিয়েছিল। তাতে আমার দোষ কি? কেন আমায় কষ্ট পেতে হচ্ছে? দোষ তোমার বা আমার না, দোষ আমাদের ভাগ্যের। আর ভাগ্যের জন্যই ওরা মারা গিয়েছে, আর তুমিও মরবে। মানে? মানে কিছু না। আসো বসে কথা বলি। তুমি তো আবার পরও নও, সত্য হলে তো বোন তুমি। আসো, তোমার সাথে কিছুটা সময় কথা বলা যাক। সাকিব ভাইয়ের চোখে মুখে এক পৈশাচিক আনন্দ জলজল করছে। নীলা আর কিছুই না ভেবে সোফাতে গিয়ে বসে। সাথে সাথেই একটি কাজের ছেলে এসে চা বিস্কুট দিয়ে যায়। নীলা সাকিব ভাইয়ের দিকে রাগ, প্রতিহিংসা আর ঘৃণার দৃষ্টিতে তাকায়, আর সাকিবও নীলার দিকে নীলার মতো করেই তাকায়। দুজন ভাই বোন হলেও দুজনের মনে প্রতিহিংসার এক বিষাক্ত অন্ধকার ভরে রয়েছে। নীলার মনে সাকিব ভাইয়ের প্রতি রাগ, আর তার মা বাবাকে সাকিব মেরেছে। আর এদিকে সাকিব ভাইয়ের নীলার প্রতি রাগ হলো তার মায়ের জন্য। তার মা ও তার সুন্দর জীবন সবকিছু হারিয়েছে। নীলা, জানো তোমার মাকে আমিই মেরেছিলাম। জানো কে বলেছে? নীলয় বলেছে। বাহ, আমাদের রাফিয়ন তো এখন অনেক কিছুই করছে, বউকে সব কথা বলছে। গুড 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 গুড। তা তোমাকে ভালোবাসে তো? জানি না, আমি চলে যাচ্ছি। আমার আপনাকে এক মুহূর্তের জন্যও সহ্য হচ্ছে না। রাগ লাগছে? রাগ তো হবেই। আরও হয় আমাকে মারতে ইচ্ছে করতে হয়, তাই না? আমারও ইচ্ছা হয় তোমাকে মারি, কিন্তু তোমাকে আমি মারবো না নীলা। তোমাকে মারবে তোমার কাছের কেউ। মানে এসব কি বলছেন আপনি? আপনি কি পাগল? সাকিব ভাই চায়ের কাপটা ফ্লোরে ছুঁড়ে মেরে নীলার দিকে এগিয়ে আসে। এসেই ডান হাত দিয়ে নীলার গাল দুটো আঙ্গুল দিয়ে টিপে ধরে চোখে চোখ রেখে বলে, ইয়েস, আই এম সাইকো, আই এম পাগল। ইয়েস, আই এম সাইকো। ইয়েস, আমি একটা সাইকো। আমার রাগ হলে মাথা ঠিক থাকে না।
তোকে খুব আগেই মারা উচিত ছিল। সেদিন তোর মাকে বিষ দিয়ে মেরেছিলাম, কিন্তু তুই বাচ্চা ছিলি বলে বেঁচে গিয়েছিস। চাইলে এখনো তোকে মারতে পারি, কিন্তু এই সাকিব তোকে মারবে না। মারলে আমি কেন মজা পাবো না? শান্তি হবে না নীলা, তোকে মারতে আমার মজা হবে রে। এমন একজনকে দিয়ে মারবো যাতে তুই কষ্ট পাবি, সেও কষ্ট পাবে, আর আমি তা দেখে শান্তি পাবো। ইয়েস, I relax, I feel that relax, I kill you, I see you, আমি দেখে সেটা শান্তি পাবো। তোর জন্য, তোর মায়ের জন্য আমার মা মারা গিয়েছে। নীলার গাল ছেড়ে দেয় সাকিব, টি টেবিলটা ছুঁড়ে মারে পাশে। নীলার ফর্সা মুখটা লাল হয়ে যায়। দুপাশে এমনভাবে জোরে টিপে মেড রেখেছিল, নীলা নিঃশ্বাসও ঠিকভাবে নিতে পারছিল না। নীলা হাঁপাতে থাকে, চোখ দিয়ে পানি পড়তে থাকে অনবরত। এদিকে নিলয়ের নির্যাতন, অন্যদিকে সাকিব যে কিনা তার ভাই, সে তাকে মারতে চায়। নীলা আর কিছু ভাবতে পারে না। কাঁদতে কাঁদতে সাকিব ভাইয়ের বাড়ি থেকে বের হয় নীলা। নীলা মেন গেট পার হতেই দেখে নিলয় সামনে দাঁড়িয়ে আছে। নিলয় বোকার মতো তাকায় নীলার দিকে, কারণ নীলা কাউকে না জানিয়ে এই সাকিব ভাইয়ের বাড়িতে এসেছে। আর নিলয় দেখে নীলা কাঁদছে, মুখটা লাল হয়ে আছে। নীলা? নিলয় ডাক দেয়, কিন্তু নিলয়ের ডাকে নীলা কোনো উত্তর না দিয়ে চলে যায়। নিলয়ের চোখে মুখে রাগের প্রতিচ্ছবি বেশ ভালোভাবেই ফুটে উঠেছে, আর রাগটা সাকিব ভাইয়ের প্রতি। নিলয় আর সাকিব ভাইয়ের সাথে দেখা করে না, চলে যায় সেখান থেকে। রাত প্রায় 12টা বাজে। নীলা বেলকনিতে বসে আছে। নিলয় রুমে চেয়ারে নিয়ে বসে অনেক কিছুই একা একা বলে যাচ্ছে নীলাকে। নিলয় একা একা অনেক কিছুই বলে চলেছে। নীলা বাইরে তাকিয়ে আছে। আজ আকাশের মনটা অনেক খারাপ। বৃষ্টি শুরু হয়েছে কিছুটা সময় আগেই, থামার কোনো নাম নেই। নিলয় বকবক করতে করতে হঠাৎ শুনতে পায় কলিং বেলের আওয়াজ। নিলয় চুপচাপ দরজা খুলে দেখে অর্ক দাঁড়িয়ে। কিছু বলবি? না মানে ভাইয়া, এইটা তোমাকে দারোয়ান চাচা দিতে বললো। উনি একটু আগে এটা পেয়েছে, বলেছে কে যেন কালো পোশাক পরে মুখ ঢেকে এটা দিয়ে গেছে, আর দেওয়ার সময় তোমার কথা বলেই দিতে বলেছে, তাই আমি নিয়ে এলাম। আচ্ছা। নিলয় দেখে একটা খাম, সেদিনের মতোই খামটা, একই রং, বাঁশ পাতার কাগজে মোড়ানো খাম। নিলয় চেয়ারে গিয়ে বসে খামটা ছিঁড়ে দেখে সেখানে একটা কাগজ। বোঝাই যাচ্ছে এটা ছোট্ট একটি চিঠি হবে। নিলয় কাগজের ভাঁজ খোলে। মিস্টার রাফিয়ান, সেদিনের ছবিগুলো দেখে অবাক হয়েছিলে, তাই না? অবাক হবেই বা না কেন? সারা জীবন তো আর রাফিয়ানি জীবন চলবে না, তাই না? পুলিশ তো তোমার পিছনে পড়েই আছে, কিন্তু সাহস আর প্রমাণের অভাব তোমাকে কেউ ধরতেই পারে না। উফ, শুধু তুমি না, সাকিব, শাফিন আর তুমি, তোমাদের তো পুলিশ ছুঁতেই পারে না। আমি কিন্তু পুলিশ নয়, আমি চোর। কেমন চোর জানো? অপরাধীদের গোপনীয়তা চুরি করি। আমি সিআইডি অফিসার কোনো একজন। এখন প্রশ্ন হচ্ছে, সব প্রমাণ থাকতেও কেন আমি তোমাকে ধরছি না? মিস্টার রাফিয়ান, ইউ আর আ মাইন্ড গেমার। তাই তোমার সাথে একটু খেলা করতেই ভালো লাগবে না তা কি হয়? তোমার সাথে মাইন্ড গেমার খেলতে চাই। অপেক্ষায় আছি তোমার রাজাকে খাওয়ার। নিলয় চিঠিটা ঠিকঠাকভাবে ভাঁজ করে আগের মতো খামে রেখে দেয়। খামটা টেবিলের উপরে রেখে একটা সিগারেট জ্বালায়। চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই। শান্ত ভঙ্গিতে সিগারেট টেনে চলেছে নিলয়। ঠিক তখনই নিলয়ের ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে সাকিব ভাইয়ের ফোন। নিলয় রিসিভ করতেই ওপাশ থেকে সাকিব ভাই বলে ওঠে, নিলয়, প্লিজ আমার সাথে দেখা করো, এখনই দেখা করো। এই জায়গাতে, যে জায়গাতে আমি আর তুমি একদিন রাতে দেখা করেছিলাম, প্লিজ দেখা করো নিলয়, আজ খুব বিপদ হতে যাচ্ছে আমার। নিলয় ফোনটা কেটে দেয়, আরও একটা সিগারেট জ্বালায়। কয়েকটা টান দিয়ে জানলার দিকে সেটাকে ফেলে দেয়। তারপর বড় রেইনকোট পরে নিলয়। পায়ের বুটের সাথে দু পায়ে দুটো পিস্তল গুজে নিল। কোমরে একটা পিস্তল গুজে নিয়ে
পাশে গিয়ে দাঁড়ায় নীলার। নীলা বাইরে তাকিয়ে আছে। এখনো নীলা কাঁদছে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। নীলয় বলে, নীলা, কিছু আর বলার নেই। কে যদি ভেবেই নেয় অন্য মানুষকে বিশ্বাস করবে না কখনো, তাহলে সেই মানুষটা যতই সত্যি বলুক না কেন তাকে বিশ্বাস করানো যায় না। যেমন তুমি আমাকে বিশ্বাস করো না, করতে হবে না বিশ্বাস। তুমি সুন্দর, তোমার মাঝে নারীতত্ত্ব, সব রকম সৌন্দর্য বিদ্যমান। তোমাকে যে কোনো ছেলেই চাইবে, তবে এই নিলয়ের মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। তোমার প্রতি ভালোবাসা আমার বিশাল, যার গভীরতায় তুমি নিজের হারিয়ে যাবে। ভালো থেকো, তোমার শেষ ইচ্ছেটা হয়তো পূর্ণ হতে পারে। আমার শেষ ইচ্ছে মানে? হাহা, রাফিয়ানের মৃত্যু। নিলয় আর কিচ্ছু বলে না। নীলার মুখের দিকে তাকিয়ে কিছুটা সময় চেয়ে থাকে। তারপর সোজা রুম থেকে বের হয়। পকেট থেকে ফোন বের করে মাসুমদের কল দেয়। যখন মেন গেট খুলে নিলয় আসবে তখনই শুনতে পায়, ভাইয়া আমি আসবো। তাকিয়ে দেখে অর্ক। নিলয় মাথা ঝাঁকিয়ে না বলে। তারপর অর্কের দিকে তাকিয়েই মুচকি হাসি দিয়ে বলে, বাড়িতে থাক, আমি গেলাম। নিলয় তার গাড়িটা ব্রেক করে। কয়েক মিটার দূরেই সাকিব ভাই গাড়ির সামনে পাকা রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে বসে আছে। প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির ভেতরে এভাবে নিলয়কে ডাকাটা অবাক লাগলো। নিলয় ঠিকই চলে এসেছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায় সাকিব ভাইয়ের দিকে। হঠাৎ একটা সাইলেন্সারের স্নাইপার গুলি নিয়ে প্রায় গা ঘেঁষে চলে যায়। গুলিটা নিলয়ের গাড়িতে গিয়ে লাগে। শব্দটা বিশাল হয়। নিলয় একটু শব্দ করে হাসে, কারণ নিলয় আগেই বুঝে গিয়েছিল আজ কিছু একটা হতে যাচ্ছে। তবুও শান্তভাবে নিলয় সাকিব ভাইয়ের দিকে এগিয়ে যায়। বৃষ্টির ফোঁটা আরো তীব্র হতে থাকে। নিলয় খুব কাছে গিয়ে রাস্তায় গিয়ে বসে পড়ে। নিলয়, আমার রাফিয়ান, বাইরে সরি, তোকে বাঁচাতে পারছি না। তোকে ডাকা হয়েছে, তোকে মারবো তাই। প্লিজ আমাকে মাফ করে দে। ভাই, আমি জানি তুমি আমাকে আজ মারবে, আর এটাও জানি তোমার সাথে সাফিন এসেছে। স্নাইপারের গুলি যখন পাশ দিয়ে গেছে তখনই বুঝেছিলাম। তবে এটা জানো না তুমি নিলয়কে মারতে পারবে না। সাকিব ভাই নিলয়ের কথায় হকচকিয়ে ওঠে। নিলয় জানে তাকে আজ মারা হবে, তবুও সে শান্ত ভঙ্গিতে বসে আছে। আবার স্ব ইচ্ছে মরতেও এসেছে। আগামী কয়েক মাস পরই নির্বাচন। তুই ছাড়া সামনে কারো চোখ তুলে কথা বলার মতো কেউ নেই নিলয়। তুই মাস্তানি ছেড়ে দিচ্ছিস, আবার ওই ছবিগুলো আছে তোর কাছে। আমার মন বলছে এসব তোর কোনো মাইন্ড গেম হবে। তোকে মাস্তানি ছাড়তে দিচ্ছি না বলে নীলাকে মারতে বলেছি বলে এইসব তুই করছিস নিলয়। ভাই, নিলয় মাস্তানিতে কখনো বেইমানি করে না। নিলয় চাইলে অন্যের জন্য জীবনও দিতে পারে, কিন্তু কার সাথে বিশ্বাস নিয়ে মাইন্ড গেম খেলতে পারে না। পারে যখন সে নিজে নিলয়কে মারতে চায় তখন। আমার বিশ্বাস হয় না, সব কিছুর জন্য তুই দায়ী, আমার তা মনে হচ্ছে। সাকিব বসা থেকে উঠে দাঁড়ায়। বৃষ্টির ফোঁটা আরো তীব্র থেকে তীব্র হতে থাকে। মাঝে মাঝে প্রচন্ড রকম বিদ্যুৎ ঝলকানির শব্দ সে শুনতে পায়। সাকিব ভাইয়ের সাথে নিলয় উঠে দাঁড়ায়। তখনই শাট করে একটা গুলি চলার শব্দ হয়। গুলিটা নিলয়ের হাতে এসে লেগে যায়। নিলয় কয়েক হাত পিছিয়ে যায়। কোমর থেকে পিস্তল বের করতেই সাকিবের সামনে সাফিন সহ আরো কয়েকজন লোক চলে আসে। নিলয় একটা গুলি চালায়, কিন্তু গুলিটা হাওয়াতেই মিলিয়ে যায়। সাফিন বলে, বলেছিলাম না নিলয়, সময় বুঝে আমিও খেলা দেখাবো। সাথে কয়েকজন লোক আর পিছনে পাওয়ার থাকলে কুকুরও বাঘের পায়ের কামড় দিতে আসে। সাফিন সাথে সাথে হাতে থাকা পিস্তলটি নিলয়ের দিকে তাক করে ট্রিগারে চাপ দিতে যাবে। তখনই সাফিন সহ সাকিব খেয়াল করতে পারে সাইলেন্সার লাগানো স্নাইপারের গুলি সাফিনের সবচাইতে কাছের লোক আমানের কপালে গিয়ে লাগে।
আমান সাথে সাথেই নিচে পড়ে যায়। এরপর ঘুরে পাশে তাকাতেই আরও একজন মাটিতে পড়ে যায়। পরপর কয়েকটা গুলির শাঁ শব্দে সাফিনের সাথে থাকা সব লোকজন মাটিতে গড়িয়ে পড়ে। কেবল দাঁড়িয়ে থাকে সাফিন আর সাকিব। নিলয় উচ্চস্বরে হাসতে থাকে। ওরা দুজন দেখে তিনজন ছেলে নিলয়ের পেছনে এসে দাঁড়িয়েছে। সাকিব সবাইকে খুব ভালো করেই চেনে। মাসুম, সিয়াম আর আশরাফ এই তিনজনকে। সাকিব ওদেরকে দেখে বলে ওঠে, ওরে শালা, মনেই ছিল না তোরও জ্ঞান আছে। বাহ 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 বাহ, কি বোকা আমি! বাহ বাহ বাহ, সাকিব সাহেব তুই খুব বোকা রে। সব কিছুই বুঝে তোকে মারা উচিত ছিল নিলয়, বাট প্ল্যানে একটু ভুল হয়েছে, এ কারণেই বিপদ। আচ্ছা যা, তোকে আজ ছেড়ে দিলাম। হা হা, ভাই সিংহের সামনে শিয়াল দাঁড়িয়ে সিংহকে বলে ছেড়ে দিলাম, হাসি পাচ্ছে। ভাই, নিলয় কখনো শত্রুদের বাঁচিয়ে রাখে না, তোমাকে আজ বাঁচিয়ে রাখবো না। আফসোস হচ্ছে একটাই, তোমার মৃত্যুতে কেউ কাঁদবে না। কথাটা বলেই নিলয় পিস্তলের ট্রিগারে চাপ দেবে, তখনই অবাক করা একটা বিষয় ঘটে। কেবল নিলয় শুনতে পায়, ভাইয়া। ডান পাশে তাকিয়ে দেখে মাসুম নিচে পড়ে যাচ্ছে, মাথার পেছনে রক্ত। মাসুমকে ধরতে যাবে তখনই দেখে বাম পাশ থেকে সিয়াম আর আশরাফও মাটিতে পড়ে যাচ্ছে। নিলয় ওদের তিনজনকে আঁকড়ে ধরে, অবাক চোখেই তাকায় ওদের দিকে, জোরে ডেকে ওঠে ও। কিন্তু কিছু বোঝার আগেই তিনজনই ঘুমের দেশে পাড়ি দেয়, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। নিলয় স্পষ্ট বুঝে গিয়েছে ওর পেছন থেকেই কেউ একজন গুলি করেছে। নিলয় উঠে দাঁড়িয়ে পেছনে তাকায়। গাড়ির আলোয় সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখ খুব একটা দেখা যাচ্ছে না। মাথায় বড় ঝোলানো টুপি পরা, যার নিলয়ের লোকেরাই পরে থাকে। নিলয় চমকে ওঠে, হাতে থাকা পিস্তলটি তাক করে চালাবে তখনই আর একটা গুলি নিলয়ের পায়ে এসে লাগে, যা পিছন থেকে সাফিন করে। নিলয় মাটিতে বসে পড়ে। আগন্তুক লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে। এদিকে সাকিব আর সাফির নিলয়ের সামনে এসে দাঁড়ায়। সাকিব জোরে হাসে দেয়, ভাই, তোকে বলেছিলাম না সাকিবের প্ল্যান কখনো মিস হয় না। তোর সাথেই ম্যান গেম খেলতে পারলে কি হয় বল? তোর থেকে সব কিছু শেখারে। ওই নিয়ে আয় ওকে। নিলয়ের খুব ইচ্ছে যেন নিলয়কে তার সামনেই মারি। নিলয় দেখে কয়েকজন ছেলে সামনের গাড়ি থেকে আরো একজনকে প্রায় টেনেই নিয়ে আসছে। মুখে কালো কাপড় বাঁধা, কেবল বেশ জোরেই শোনা যাচ্ছে কারোর গোঙানির আওয়াজ। কাপড় দেখে নিলয় শিওর হয়ে যায় এটা কোনো মেয়ে। নিলয়ে ঠিক কয়েক হাত দূরে মেয়েটিকে দাঁড় করানো হয়। নিলয় সাকিব ভাইয়ের দিকে তাকায়। সাকিব ভাই বলে, ওর মুখ থেকে কাপড়টা খোল, দেখা আমাদের রাফিয়ান কিং এর কাছে মানুষটাকে। মেয়েটার মুখ থেকে কাপড় সরানো হয়। নিলয় অবাক হয়েই তাকিয়ে আছে, কারণ সামনে মেয়েটা নীলা। নীলাও বোকার মতো দাঁড়িয়ে আছে। নিলয়কে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখবে সে কখনো আশা করেনি। নিলয়, খুশি তো? তুই তো চেয়েছিলি নীলার সামনে তোকে মারতে। তোর আশা পূরণ হয়ে গেছে, তবে আফসোস তোর মৃত্যুর খুশিটা নীলা বেশিক্ষণ উদযাপন করতে পারবে না। তাকেও যে মরতে হবে। আর কে মারবে জানিস? দাবার গুটি, সেই মাইন্ড গেমার। নে দেখ। সাকিব ভাই সেই আগন্তুক লোকটাকে মুখ থেকে কাপড় সরাতে বলে। নিলয় সেদিকে তাকিয়ে আছে। নিলয় অবাক হয় আরো, গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে যায়। রাগে দুঃখে কি করবে নিলয় বুঝতে পারে না, কারণ সামনে অর্ক দাঁড়িয়ে আছে, হাতে নিলয়েরই দেওয়া পিস্তল। সাকিব ভাই বলে, কি করব, মাইন্ড গেম তোর থেকে শেখা নিলয়, তবে এখন তোর থেকে এগিয়ে আছি। অর্ক সাথে সাথে গুলি করে নিলয়কে। গুলিটা নিলয়ের ডান পাশের বুকে এসে লাগে। নীলা জোরে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথেই নীলা কাঁদতে কাঁদতে বলে, কি করেছে ও? কেন ওকে মারছেন? আপনি অনেক খারাপ। আমার মা বাবাকেও মারছেন, আমার স্বামীকেও কেন মারছেন? ও তো আপনারই লোক, তাহলে কেন ওকে মারছেন?
নীলা, বোন আমার, মাঝে মাঝে নিজের লোকদেরও মারতে হয়। এটাই রাফিয়ান জগতের চরম নিয়ম। দ্যাট ইজ রাইট অন দ্য প্লেস রাফিয়ান। প্লিজ ওকে হসপিটালে নিয়ে যেতে দিন। নীলা আত্মচিৎকার দিতে দিতে কথাগুলো বলে, কিন্তু লোকগুলো তা শুনে হাসতে থাকে। নিলয় মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। চারপাশ বৃষ্টির শব্দে যেন থমকে গেছে সময়। নীলাও কোনো কথা বলতে পারছে না। নীলা ঠিক মানতে পারছে না এরকম কিছু একটা হবে বলে। অর্ক এমন কিছু করবে সেটাও ভাবতে পারেনি। নিলয়ের লাশটা এখানেই থাকুক, বৃষ্টির পানিতে নর্দমাতে ভেসে যাবে। নীলাকে এখানেই মার, তাড়াতাড়ি মার, আমার সহ হচ্ছে না কিছু। সাফিন, ওকে মেরে চলে আয়। আমি আর অর্ক গেলাম, তুই আর বাকি ছেলেগুলো পুরো ব্যবস্থা করে আসিস। বাই। সাকিব ভাই চলে যায়। খোলা রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। নীলাকে ধরে রেখেছে দুজন ছেলে। সাফিন কোমর থেকে পিস্তল বের করে নীলার দিকে তাক করে। সাফিন নীলাকে মারতে যাবে, তখনই একটা শাট করে বিকট শব্দ নিয়ে গুলি চলে। সাথে সাথে নীলাকে যারা ধরে রেখেছিল তাদের একজন ছিটকে পড়ে কয়েক হাত দূরে। সাফিন পেছনে ঘুরে তাকাতেই দেখে নিলয় পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। পায়ের বুট থেকে খোলা পিস্তল দিয়ে আরো একটা গুলি করে। নীলার ডান পাশের লোকটা ছিটকে পড়ে দূরে। নীলা বোকার মতো দাঁড়িয়ে আছে। সাফিন কিছু বলতে যাবে, তখনই নিলয় সাফিনের ডান হাতে গুলি করে পিস্তল ফেলে দেয়, আর সাফিন যন্ত্রণায় নিচে বসে পড়ে। আরও একটি গুলি করে নিলয় সাফিনের বাম হাতের কাঁধ বরাবর। নিলয় নীলার দিকে তাকিয়ে বলে, অবাক হচ্ছে নীলা, আমি তোমার সামনে এখনো মরিনি বলে? কিভাবে মরি? বিশ্বাস নিয়ে যাদের খেলে তাদেরকে না মেরে নিলয় মরে না। নিলয় প্লিজ আমাকে ছেড়ে দে, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমাকে সাকিব ভাই তার দলে তোর জায়গাটা দেবে বলেছে, সাথে প্রচুর টাকা, তাই ওনার সাথে হাত মিলিয়েছি। আমার কি দোষ? নিলয় যাকে গুলি করে দ্বিতীয়বার তাকে কোনো চান্স দেয় না। সো নো মোর নো চান্স, অনলি ডেট ফর রাফিয়ান। নিলয় একটা গুলি করে। গুলিটা সাফিনের কপাল ভেদ করে চলে যায়। সাফিনের দেহটি ধপ করে নিচে পড়ে যায়। বৃষ্টির গতিবেগ একটু ধরে এসেছে। নিলয় মাটিতে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। নীলার দিকে হাতে থাকা পিস্তলটি ছুড়ে দেয়। নিলয় ক্যাচ করে ধরে নিল। নিলয় নীলার দিকে তাকিয়ে বলতে থাকে, আমি বড্ড খারাপ, খুনি, পাগল রাফিয়ান। আমার মন নেই, নেই কোনো অনুভূতি, নেই কোনো ভালো লাগা, ভালোবাসা। কারণ আমি রাফিয়ান, কোনো অধিকার নেই কাউকে ভালোবাসার। তোমাকে ভালোবেসে অনেক অন্যায় করেছি, তোমার জীবনটা শেষ করেছি বহুবার। জোর করে তোমাকে আমার করতে চেয়েছি, কিন্তু আমি শালা ভুলেই গিয়েছিলাম জোর করে কোনো নারী শরীরে পাওয়া যায়, তাকে নিয়ে খেলা করা যায়। রাতের অন্ধকারে তাকে নিয়ে নিজের শরীরের শক্তি খাটিয়ে বিছানা গরম করা যায়, তৃপ্ত আসে। কিন্তু শালার ভালোবাসা পাওয়া যায় না জোর করে। তুমি যতই যা কিছু করো না কেন, জোর করে কেউ কখনো কারো ভালোবাসা নিতে পারেনি। আমি সবার থেকে আলাদা, তাই জোর করে ভালোবাসা পেতে চেয়েছি। কিন্তু কে জানতো আমি লোকটা খারাপ হওয়াতে সবকিছু হারাতে হচ্ছে। নীলা, চেয়েছিলাম তোমাকে নিয়ে একটা সংবিধান তৈরি করতে, ভালোবাসার সংবিধান, যেখানে তোমাকে খুব খুব করে ভালো না বাসার জন্য আমাকে তোমার মনে কারাগারে যাবজ্জীবন জেল ঘোষণা করা হবে। কিন্তু সব চাওয়া কি পূর্ণতা পায় বলো? অনেক ভালোবাসা আছে, শেষ পরিণতি কষ্টের যেন ভালোবাসার মানুষটার জন্য কত কিছু না করা হয়। আমি তো কেবল তোমার কাছে খুব বেশি কিছু চাইনি, সামান্য তোমার ভালোবাসা চেয়েছি। যারা ভালোবাসার কাঙ্গাল হয় তারা সামান্যতই খুশি, কিন্তু সেটা পেলাম না। তাই আর কি, তোমার জীবনটাকে নষ্ট, তোমাকে ধর্ষণ করা, তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা সবকিছু কেড়ে নেওয়ার শাস্তি আজ আমাকে দাও। তোমার হাতে থাকা পিস্তলটি দিয়ে আমাকে মেরে নিজের রাগ, কষ্ট আর অভিমান সবকিছু নিবারণ করো।
ওরা তো মারতে পারেনি। তুমি আমাকে মারো, কেউ নেই, কেউ দেখবে না, আমাকে মেরে দাও। নিলয় মাথাটা নিচু করে নেয়। পুরো শরীরটাতে নিলয়ের যন্ত্রণা হচ্ছে। বুকে গুলি লাগাতে কোনো রকমে নিলয় কথাগুলো খুব কষ্টের সাথেই বলল। নিলয় মাথা নিচু করে কাঁদছে। এদিকে নীলা নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরে রেখেছে, কিন্তু নীলার হাত কাঁপছে। নীলা অঝরে কাঁদছে, কি করবেও ঠিক ভাবতে পারছে না। তবে কেন যেন আজ নিলয়কে তার একদমই মারতে ইচ্ছে করছে না। নীলা কিছুটা সময় নিলয়ের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে থাকে। জানি না নীলার যে আজ কি হয়েছে। হুট করেই পিস্তলটা হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। নিলয় মুখ তুলে তাকায়, দেখে নীলা কাঁদছে। নিলয় মুচকি হাসতে থাকে। নীলা দৌড়ে নিলয়কে জড়িয়ে ধরতে আসে, কিন্তু নীলা দেরি করে ফেলে। নীলার কাছে আসার কয়েক মুহূর্তের মধ্যে নিলয় মাটিতে পড়ে যায়। নীলা কাঁদতে কাঁদতে নিলয়ের দেহটা আঁকড়ে ধরে, খেয়াল করে তখনও নিলয়ের নিঃশ্বাস চলছে। তারপর অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। অর্ক কেন এমন বেইমানিটা করলো? কে সেই সিআইডি অফিসার? নিলয় কি আসলে বেঁচে থাকবে? নীলাকে কখনই বা বাড়ি থেকে আনা হলো? কিভাবে সিআইডি অফিসার নিলয়ের সব কিছু জানতে পারলো? শেষে কি হবে? এমন সব অনেক প্রশ্ন রয়ে গেছে, তাই না? অপেক্ষাতে থাকুন এর পরের নেক্সট চ্যাপ্টারের জন্য। আপাতত এখানেই সাইকো দি রাফিয়ান চ্যাপ্টার 1 শেষ করলাম। এরপর চ্যাপ্টার 2 নিয়ে আবারও আসবো। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভালোবাসা রইল আমার সকল প্রিয় পাঠকদের এবং শ্রোতাদের জন্য। ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।